নীরা শাফিনকে দেখিয়ে দিচ্ছে কি করে ছিপ ফেলতে হয়। ইরার আবদার পূরণ করছে আফনান। জায়গাটা খুব সুন্দর। সাইমনের কথা শুনে ওর দিকে তাকালো সবাই। আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? কেন নয়? মৃদু হেসে বলল নীরা। ভর দুপুরে রোদের উত্তাপ থাকলেও জোরো হাওয়া বইছে বিধায় ঈষদুষ্ণ রোদ ঠিক গায়ে লাগছে না। নীরার খোলা চুলগুলো বড্ড বেপরোয়া, হাত দিয়ে বারবার পেছনে সরিয়ে দিচ্ছে, কিন্তু লাভ খুব একটা হচ্ছে না। এটা চুল শক্ত করে বাঁধা। সাইমন এসে সিঁড়ির একটা ধাপে বসতে বসতে বলল, একসময় বেশ অভ্যাস ছিল, এরপর পড়াশোনার চাপে আর হয়নি। আজ ঝালিয়ে নেওয়া যাবে। আফনান ছিপ ফেলে অপেক্ষা করছিল কখন কোনো মাছ টোপ গিলে নেয়। সে বলল, আমারও শিকার আর বড়শি দিয়ে মাছ ধরার প্রবল শখ ছিল একসময়। বহুদিন এসব থেকে দূরেই আছি। শাহিন উৎসাহ নিয়ে পানির দিকে তাকিয়ে আছে, কখন নীরার ইশারা পাবে আর জীবনের প্রথম মৎস্য শিকার সফল হবে সেদিকে দৃষ্টি রেখে সে বলল, আমি খালি অনারে, সবাই দেখছে অভিজ্ঞ। ইরা ফোড়ন কেটে বলল, আমার যে ছবিগুলো তুলেছেন সেসবে যেন আপনার আনাড়িপনা না পাই। সে আমি ভালোভাবেই পারি, বুঝলেন? সবেই তো আমি অকর্মা নই। ও তাই? আমি ভেবেছিলাম আপনি একটা আমড়া কাঠের ঢেকি। শাফিন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ওর ফেলা ছিপ নড়ে উঠল। নীরা শাফিনের হাত ধরে ওটা ঝটকা টানে তুলে ফেললো। একটা মাছ উঠেছে। সবার মনোযোগ সেদিকে চলে গেল। আপনি অলরাউন্ডার দেখছি। সাইমন মুগ্ধ গলায় নীরাকে কথাটা বলল। সেরকম কিছু নয়, পরিচিত একজন এসবের মেতে থাকতো, তার উৎসাহ দেখে আমিও আগ্রহী হয়েছিলাম ছেলেবেলায়, তার কাছ থেকেই শিখেছিলাম। নীরা একবার আফনানের দিকে তাকাতেই দুইজনে চোখাচোখি হলো। আফনানের মনে পড়ল তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছিল সবে। এই পুকুর পাড়ি বন্ধুদের আড্ডা জমতো বেশি। সবাই এটা সেটা কত কি নিয়ে কথা বলতো। সে তখন গভীর মনোযোগের সাথেই কাজটা করত। তখন নীরা যেন কিসে পড়তো, 8-এ নাকি 9-এ সেটা মনে পড়ছে না আফনানের। প্রায় মেয়েটা এসে ঘ্যান ঘ্যান করতো। আমি শিখবো, আমাকে শেখাও। তখনই সে এর কলা কৌশল শিখিয়েছিল নীরাকে। কিছুদিনের মধ্যেই বেশ দক্ষ হয়ে উঠেছিল। ম্লান হাসলো আফনান। ইরা তখন বেশ ছোট, তবে ওর মনে আছে নীরা ওকে সাথে নিয়ে পুকুর পাড়ে আফনানের কাছ থেকেই শিখেছিল। সে বলল, গুরুকে ফেল করানোর একটা সুযোগ আছে নীরা আপু। আমি আর ওই অকর্মা ফটোগ্রাফার বাদে তোমরা তিনজনে একসাথে একবার ছিপ ফেলে দেখো না, দেখি কারটায় আগে মাছ ওঠে। নীরা সাথে সাথে নাকচ করে দিল। এসব ছেলে মানুষই করার বয়স আমার নেই ইরা। সাইমন বেশ উৎসাহ নিয়ে বলল, আরে হোক না, বেশ মজা হবে। কিন্তু অনেকদিন খেলাধুলা হয় না, একদিন ছেলে মানুষই হোক না হয়। কি বলেন আপনার? আফনান এক পলক নীরার দিকে দৃষ্টি মেলে, এরপর হেসে সাইমনের পানে তাকিয়ে বলল, আমার আপত্তি নেই, তবে কেউ যদি আমার কাছে হেরে যাবার ভয়ে পিছিয়ে যায় সে অন্য কথা। নীরা ভাবলেশীন মুখে বলল, সেটার জন্য আগে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে আফরান ভাই। বলে নিজের জায়গায় বসে পড়ল। এরপর ইরাকে বলল, ইরা তোর হেয়ার ব্র্যান্ডটা দে তো। নীরার যুদ্ধদেহী অবয়বে হার না মানার দৃঢ়তা ফুটে উঠেছে নিমেষেই। আফনানের মনে হলো এই মেয়েটাই একসময় কি ভীষণ প্রাণোচ্ছল ছিল। কথায় কথায় হেসে গড়িয়ে পড়তো। সময়ের ব্যবধানে কেমন পাথুরে মনের অধিকারিতে রূপান্তরিত হয়েছে। সবটাই কি অভিমান, নাকি প্রত্যাখ্যানে সুতীব্র জননীর পোড়া কাঠকয়লা? পুরনো নীরা যে হাসলে কল্লোলে ভরে উঠত চারপাশ, সেই হাসিটা একবার দেখার ভীষণ ভীষণ লোভ হলো আফনানের। তৃষিত হয়ে উঠল ওর সমস্ত অন্তর। আপাতত হার জিতের খেলা জমে উঠল পুকুর পাড়ে। সাইমন বলল, আপনার কনফিডেন্স ভীষণ ভালো লাগলো। সত্যি বলছি, আমার কম্পিটিটর কেবল আপনি হলে আমি নিজে বেহেরে গেলেও আপনি জয়ী দেখতে চাইতাম। আমি আপনার দয়া কেন নেব? না না না, ছি ছি, দয়া নয়। বন্ধু হিসেবে বন্ধুকে জয়ী দেখতে ভালো লাগতো বলে। আপনি বেশ বন্ধু অন্তর প্রাণ দেখছি ভালো, তবে এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাটা আমি পছন্দ করব না। খেলা শেষে হেরে গেলেও তাতে শান্তি পাবো। আপনি অন্যরকম নীরা। কেমন? খেলার পরে বলবো, এখন কথা বলতে বলতে আপনি হেরে গেলে ভালো, আমার খারাপ লাগবে। এবার আর উত্তর দিল না নীরা। সাইমনের দিকে তাকিয়ে মৃদু হাসলো কেবল। আচমকা কোত্থেকে এক পৃথিবী ঈর্ষার তীর আলোর গতিতে আফনানের বুকে এসে বিঁধল। এতক্ষণের কথোপকথন ওকে বাকরুদ্ধ করে দিয়েছে যেন। কি যে ব্যথা হলো হৃৎপিণ্ডে, প্রগাঢ় ব্যথা।
পুকুর পাড়ে তিনজন ভিন্ন সত্তা আপাতত মাছ ধরার প্রতিযোগিতার নাম দেখালেও তাদের চিন্তার স্রোত ভিন্ন দিকেই বইছে। এই যেমন সাইমন প্রাণপণে জিততে মরিয়া হয়ে উঠেছে, কারণ তাতে যদি নীরা একবার মুগ্ধ চোখে তাকায়, ওর মনে সদ্যজাত যে অনুভূতি সৃষ্টি হয়েছে নীরাকে উপলব্ধ করে, সেটা বড়ই ভীষণ বস্তু বলে ঠাহর হচ্ছে ওর কাছে। সেই চোখে নিজের জন্য ন্যানো সেকেন্ডের মুগ্ধতাটুকু যেন আপাতত সাইমনের কাছে মাউন্ট এভারেস্ট জয় করার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা মাছ ধরা সেখানে নিতান্ত গণ্য। কেবল অতল চোখের এক ফোঁটা বিস্ময়াভীত তরল দৃষ্টি মুখ্য। নীরার কাছে বিষয়টা হার জিতের। একদা যার জন্য ওর ভেতরে আবেগের থই থই জোয়ার ছিল, সেখানে বহুদিন ধরেই ভাটার টান। আফনান যা কিছু ভালোবেসে করত, নীরা বোকার মতো সেই সবই রপ্ত করতে চাইতো মরিয়া হয়ে। কি ভেবেছিল সে একদিন লোকটাকে চমকে দেবে, মিষ্টি হেসে লাজুক সুরে বলবে, আর আফনান প্রগাঢ় ও প্রেমসিক্ত চোখে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে বিস্মিত গলায় বলবে, আমি মনে মনে জীবন সঙ্গিনী হিসেবে যেমন ছবি এঁকেছিলাম তুমি ঠিক তেমন। এমন অরাধ্য জিনিস কেমন সাধনা ছাড়াই পেয়ে গেলাম। জীবনের বাকি পথটুকু চলার জন্য সঙ্গী হিসেবে আমি তোমাকেই চাই নীরা। এককালে লালিত স্বপ্নের কথাগুলো মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে এলো নীরার। কি ভূতে ওকে তখন পেয়েছিল কে জানে। নিজেকে ভিন্ন ছাঁচে ফেলে নিজস্বতাকে বলি দিয়ে কাউকে পেতে চাইবার মতো গ্লানিকর আর কিছু হয় না কিচ্ছি। নিজের উপরেই গা ঘিনঘিনে অনুভূতি হলো নীরার। নিজেকেই সেধে নিজে অপমান করার মতো ক্লেদ পৃথিবীতে আর কিছুতেই নেই। কি অপরিসীম অপমান আর লজ্জায় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সে লজ্জায় কি ভয়াবহ সংগ্রাম করে নিজের হৃদয়ের আগুনেই পুড়িয়ে ফেলতে হয়েছে, সে কথা অন্য কেউই জানে না। প্রথম দিকে একজনের চোখে পড়ার জন্যই নানা কিছু শেখার পাগলামি করেছিল। পরে সেসব আরও ভালো মতো শিখেছে, দক্ষতা অর্জন করেছে তা কেবল নিজের জন্য, নিজেকে সব ধরনের পরিস্থিতির জন্য সদা প্রস্তুত রাখার জন্য। আজ মনে হলো নিজের প্রস্তুতি পর্বে ছোটোখাটো একটা পরীক্ষা। অমন মুখ গুজে পড়াশুনো করছে, তাও নিজের জন্য। কোনো দিক কেউ যেন নীরাকে প্রত্যাখ্যান করবার মতো স্পর্ধ না দেখাতে পারে। উল্টে সেই সবাইকে প্রত্যাখ্যানের জ্বালা বুঝিয়ে দিতে চায়। মনে মনে খুব করে চাইতো একদিন আফনান ওর প্রতি এতটুকু অনুভূতি লালন করুক। সেটা কিন্তু পুরনো ভালোবাসার টানে নীরা চায়নি, চেয়েছিল অপমানের তীব্রতা ভেতরটা কেবল জানিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, কতটা দগ্ধে ছাই করে দেয় তা বুঝিয়ে দেবার জন্য। নীরার মনে হলো সে স্পষ্টভাবে আফনানকে পড়তে পেরেছে এবার। ওর প্রতিশোধ চরিতার্থ করার সময় আসন্ন। ওই অতি নিষ্ঠুর লোকটার মধ্যে যে সত্যিই কোনোদিন ওর জন্য কাঙ্ক্ষিত অনুভূতির দেখা মিলবে, এটা নীরা কোশমিন কালেও ভাবেনি। ক্ষীণ একটা স্বাদ ছিল কেবল, প্রতিশোধ নেবার স্বাদ। আর চোখে নীরা একবার সাইমনকে দেখল। এই ছেলের যে ওর প্রতি সামান্য হলেও একটা অনুভূতি তৈরি হয়েছে, এটুকু সে বুঝতে পারছে। মুখে যতই বন্ধুত্ব বন্ধুত্ব বলুক, ভেতরে ভেতরে অন্য কিছুই এটা তার অগোচরে নয়। চকিতে মনে হলো সাইমন প্রতিশোধ চরিতার্থ করার মোক্ষম হাতিয়ার হতে পারে। ভেতরে ভেতরে চাপা উত্তেজনা বোধ করলো। একবার আফনানের দিকে দৃষ্টি ফেরালো, সৌম্য চেহারা, চোখ একরা সরলতা। যখন হাসে মনে হয় যেন অতি কাছের কেউ, ভীষণ আপন আপন লাগে। অথচ নীরার হৃদয়ে জন্মানো প্রথম ভালোবাসার বীজ চারা গাছে রূপান্তরিত হতে না হতেই কি নির্দয়ভাবে সমস্ত উপড়ে ফেলেছিল। একটা ব্যাপারেই নীরা আফনানের কাছে কৃতজ্ঞ, সেটা হলো ওর সেই অপমানে ডুবে যাবার গল্পটা সে নিলয় ভাইয়াকে জানায়নি। তাহলে সে কাউকে মুখ দেখাতে পারতো না। কার ছিপ যে বেচারা মাছ পছন্দ করবে সে নিয়ে চিন্তায় আছি। সাইমন ঠাট্টার ছলে বলল কথাটা। নীরা আরেকবার ভেবে দেখল। এরপর সাইমনকে নিয়ে করা পরিকল্পনা নাকচ করে দিল। জীবনটা কারোর মস্তিষ্ক প্রসূত ফিকশন নয়, এমন একজনকে যে সে এসবের মধ্যে কিছুতেই টেনে আনতে চায় না, যার আগে থেকেই ওর প্রতি মোহ রয়েছে। যদি সাইমন এটাকে কোন ইঙ্গিত ভেবে বসে মিথ্যে দুনিয়া গড়ে নেয় মনে মনে, না, সে এটা করতে পারে না। জীবনটা নীরার, প্রতিশোধ স্পৃহাটুকু ওর একান্ত নিজস্ব। তাছাড়া নীরা অন্যের সাহায্য প্রত্যাশী নয় কখনো। সে নিজের সুপ্ত বাসনা ঠিকই চরিতার্থ করবে, তবে নিজের মতো করে। আফনানের কাছে খেলার ফলাফলটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নীরার কাছে হারতে ওর খারাপ লাগবে না কখনো, তবে নীরার উপস্থিতিতে সাইমনের কাছে হারবে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না।
তাই ছাড় দেবার মনোভাব ওর মনে এই মুহূর্তে নেই। সাইমনের মতো সোনার চামচ মুখে নিয়ে ওর জন্ম হয়নি। সেই ছেলেবেলা থেকে ওকে জীবনের পথ চলতে হয়েছে সংগ্রাম করে। বাবা সম্পর্কের একজন লোকের কল্যাণে ব্রোকেন ফ্যামিলি শব্দটা ওর ভাগ্যের সাথে জুড়ে গিয়েছিল। মায়ের জীবনযুদ্ধ সে নিজের চোখে অবলোকন করেছে। স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে প্রায় রাস্তায় নেমে আসতে হয়েছিল ওদের। মা নিজের আত্মসম্মান বোধকে প্রাধান্য দিয়েছেন চিরকাল। যার কাছ থেকে নির্ভরতা পাবার কথা তার কাছ থেকে যদি অসম্মান আর অবিশ্বাসের ঝুড়ি মেলে তবে একলা থাকাই শ্রেয়। এই বোধটুকু তার মা ওদের দুই ভাই বোনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তাই ভাইদের সাহায্যও হাত পেতে নেননি কোনোদিন। মা নিজের জমানো টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনেছিলেন, সেটা চালিয়েছেন বহু বছর। অবশ্য ছেলে মেয়ের পড়াশোনার খরচ ওদের বাবা মাসোহারা হিসেবে দুই ভাই বোনে পেয়ে যেত। এতে কোনোদিন তিনি বাধা দেননি, এটা ওদের প্রাপ্য বলেই মেনে নিয়েছিলেন। তবে তিনি একটা কানা করিও নেননি কোনোদিন, এমনকি নিজের অসুখের চিকিৎসার জন্যেও নয়। তখন আফনান সদ্য অনার্সে ভর্তি হয়েছে, টিউশনির টাকা কখনো জমেনি। ছেলেবেলায় ওর খুব ইচ্ছে হতো গিটার শিখতে, কিন্তু সেটাও বিসর্জন দিয়েছিল। ক্রিকেট খেলতে ভালোবাসতো, কিন্তু সেদিকেও সময় দেবার ফুসরত হয়নি। মা নিষেধ করলেও এসএসসির পর থেকেই টিউশনি করতে শুরু করে। তবে বন্ধুদের সাথে সময়টা দারুণ কাটত। মা, বোন আর বন্ধু, ওইটুকুই ওর স্বস্তির জায়গা। শিকারে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরোঘুরি, এসব হয়েছে বন্ধুদের সুবাদে। মেধাবী আর সুদর্শন হবার সুবাদে কিছু মেয়ে ওর আশেপাশে এসেছে ঠিকই, কিন্তু আফনান এতটা একটা দূরত্ব রেখেছে সব সময়। হয়তো নীরার ওই আকুতি ভরা টলটলে চোখের জন্যই একটা ঈষৎ অপরাধবোধের ভার সিন্দাবাদের ভূতের মতো চেপেছিল কাঁধে। এবার আসার পর, এত বছর পর নীরাকে সামনে থেকে দেখার পর মনে হচ্ছে সেটা নিছক অপরাধবোধ ছিল না, খানিকটা টান ছিল তাতে। আবার এক্সট্রা প্রিভিলেজ প্রাপ্ত সাইমনের উদ্দেশ্য জেনে বুঝল ভালোবাসার একটা আগ্নেয়গিরি ওর হৃদয়ের গহীন প্রকোষ্ঠে সুপ্ত ছিল। সেখান থেকে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ওর সমস্ত হৃদয়ে মননে। নিজের এহেন ভাবনায় নিজেই চমকে গেল আফনান। কবে থেকে সে এমন ঠুনকো মনের হয়ে গেল? সাইমনের এখানে কি দোষ? এমন হিংসুটে সে কোনোদিন ছিল না। ভালোবাসা হারাবার ভয় কি সহজাত বোধশক্তি লুপ্ত করে দেয়? তবুও কেন ছেলেটার ভাগ্যকে ঈর্ষা হচ্ছে? অসহনীয় যন্ত্রণা আফনানকে যে কি ভীষণ দগ্ধে মারছে তা কেউ জানে না। কার টোপ মাছ গিলবে এটা নিতান্তই ভাগ্যের ওপর। এভাবে প্রতিযোগিতায় নামটা কি ছেলে মানুষই নয়? আফনান এবার ম্রিয়মান গলায় কথাটা বলতেই নীরা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু থেমে যেতে হলো। ইলার ওদের ছোট চাচার বছর 10-এর ছেলে ইমতু এসে বলল, তোমরা এখানে? ওদিকে লোকজন এসে পড়েছে। বড় চাচা তোমাকে খুঁজছে নীরা আপু, চশমা খুঁজে পাচ্ছে না। চলো চলো। সাইমন বলল, তাহলে বরং আজ ইটি টানা যাক, পরে কোনোদিন আবার একসাথে হলে নিষ্পত্তি হবে না হয়। নীরা খেলার সমাপ্তি ঘোষণা করে উঠে দাঁড়াচ্ছিল, তখনই আফনানের ছিপে মাছ উঠল। সে উল্লাসিত গলায় বলল, আমি জিতে গেছি নীরা। নীরা ততক্ষণে ছিপ রেখে দিয়ে দাঁড়িয়েছে। চলে যেতে উদ্যত হতে গিয়ে ঘাড় ঘুরিয়ে আফনানের চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলল, আফনান ভাই, খেলার সমাপ্তি ঘোষণার পরে আর হার জিতের প্রশ্ন থাকে না। সব কিছু একটা সময় থাকে। সময় চলে গেলে জিতে যাওয়াও মূল্যহীন। এইটুকু বুঝতে না পারলে চলে? চিরকাল এমন টিউবলাইটে থেকে গেলেন? কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বাকিরা ওর পিছু নিয়ে চলে গেল। খেলার সাঙ্গ হলে ফলাফলের কি কাজ কি? মূল্যহীন এক জয় নিয়ে সে সেভাবেই বসে রইল পুকুর পাড়ে। নিজেকেও কেমন মূল্যহীন বলে মনে হলো। নীরার ইঙ্গিতপূর্ণ কথার তাৎপর্য সে উপলব্ধি করেছে। ওকে যে নীরা পড়ে ফেলেছে এটা ভাবতেই কেমন অস্বস্তি হলো। নীরা ওকে এই মাত্র এটাই বলতে চাইল, সময় যা ফিরিয়ে দিয়েছিলে এখন আর তার চাইবার কোনো অধিকার আফনানের নেই। চাইলেও তার ছিটে ফোটা মূল্য নেই কারোর কাছে, জগতের কাছে, নীরার কাছে। আফনান ছেলেবেলা থেকেই শক্ত মনের মানুষ, তবুও আজ কেন যে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। পুকুর পাড়ে প্রায় উত্তাপহীন রোদ, ওই দূরের পাখিরা, আকাশ, তাতে ভেসে বেড়ানো মেঘের ভেলা, সূর্যটা, এমনকি ওর কাছে পানিটাও ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে। এখান থেকে যদি ভোরবেলা চলে যায়, আবার কবে নীরার সাথে দেখা হবে সে জানে না। এর মধ্যেই নীরা যদি সাইমনকে বেছে নেয়, এ ওর কিছুতেই সইবে না। একবার একটা চেষ্টা কি করবে?
অসম্ভবপর শেষ চেষ্টা। মাঝ সমুদ্রের হাল ভাঙা নাবিক মনে হলো নিজেকে।